সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিরূপাক্ষ পাল। বিরুদ্ধে আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি বর্ষবরণ বা পয়লা বৈশাখ সামনে রেখে হালখাতা নিয়ে আলোচনা করতে চাই। যে হালখাতার যে আমাদের একটা আহ, অভ্যাস, অর্থনৈতিক যে এটা সেই পরম্পরা হয়ে আসছে, সেটা আমরা দেখলাম যে একদম গ্রাম থেকে আমরা একদম নগরের সংস্কৃতির মধ্যেও প্রবেশ করেছে। এখন নগরেও খুব ঘটা করেই হালখাতা করে, কিন্তু সেটা করতে যে গ্রামের যে একটা এটা ছিল, সেই কলিন্যটা এখন আছে কিনা গ্রামে? এই হালখাতা একটা অনুষ্ঠানই নয়, এটি একটি অর্থনীতির চক্র, যেটাকে আমরা বলি মানে সিক্লিক্যালিটি একটা থাকে বা সিজনালিটি বলি আমরা অর্থনীতি, যেটা ঋতুভিত্তিক একটা অর্থনীতির চক্র আসতে থাকে, যেটা পাশ্চাত্য দুনিয়াতে আসে যেরকম ক্রিসমাসের মধ্যে দিয়ে আসে, ওই সময় সেল বেড়ে যায়, থ্যাঙ্কসগিভিং এর সময় সেল বেড়ে। তো আমাদের এই সময়টা হয় কি, কৃষকদের যেহেতু মানুষের হাতে সবসময় পয়সা থাকতো না, যেহেতু গ্রামের অর্থনীতিটা কৃষি নির্ভর, তো তখন ওরা কিন্তু মানুষের কেনা বেচা চালিয়ে যেতে হবে, ব্যবসা চালিয়ে যেতে হবে, বাকির ভিত্তিতে এই ব্যবসাটা চলতো অনেক সময়। তখন কৃষকের হাতে যখন পণ্য আসতো, তখন সেটা বিক্রি করে সময়টা, এই জন্যই চৈত্র। এদিকে আবার আমাদের পৌষে ধান টান আসলো, পৌষ মাঘটা হিসাব হলো, ধান আসলেই সেটা হচ্ছে না, চৈত্র মাসের মধ্যে এগুলো একটু ক্যাশ ক্রপ, এগুলো বিক্রি টিক্রি করছে, করে ওই ওই যে আমাদের স্থানীয় দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, এইগুলোর মধ্যে তখন এটা দিচ্ছে, তাদের পাওনাগুলো মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা অর্থনীতির জন্য খুবই, অর্থনীতির একটা সহায়ক চক্র। আমি শহরের ব্যাপারটা ঠিক সেভাবে দেখি না, শহরে তো এরকম বাকি টাকি করতে দিচ্ছে না, কিন্তু শহরে যেটা এসছে সেটা হচ্ছে যে নববর্ষকে কেন্দ্র করে একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর বা আমাদের উৎপাদন, টেক্সটাইল, কাপড়, ডিজাইন, চিন্তা, পত্রপত্রিকা, মিষ্টি দ্রব্য, ফ্যাশন, এগুলির একটা বাজারের ব্যাপক প্রসার হচ্ছে, বিজ্ঞাপন, এগুলোর একটা প্রসার হচ্ছে। সুতরাং ওই কৌলিন্যটি নেই নগরেও হালখাতা অনেক দোকান আমরা দেখি করছে। হ্যাঁ করছে, কিন্তু কিন্তু ওই যে আপনি যে ইসের কথা বললেন, আচারের কথা বললেন, সে আচারটি নেই, যে ওই যে বকেয়া পরিশোধ করা, সেটা তো ঢাকা শহরে ওটা হয় না ওইভাবে। হয়তো হতে পারে, কিন্তু তারপরও হালখাতা প্রকৃতপক্ষে আমাদের অর্থনীতির মধ্যে বড় একটা ঝাঁকুনি দেয়, একটা উদ্দীপনা সৃষ্টি করে, এবং মানুষের হাতে ক্যাশ ফ্লো যেটা, সেটা খুব বেড়ে যায় তখন ওই সময়, এবং অর্থনীতির জন্য এটা খুবই একটা নতুন করে প্রাণ সঞ্চার করার ঘটনা হচ্ছে হালখাতা। এই যে বর্ষবরণ বা হালখাতার যে প্রচলন বা প্রচলিত যে ধারা, সেই জায়গায় আপনি কোন রূপান্তর দেখছেন কিনা? যে সে আপনার ছোটবেলায় যেভাবে পালিত হতো, সেই জায়গাটা এখন কোথায় চলে এসছে? আমি একদম বর্ষবরণের সেই সংস্কৃতির কথা যদি বলি, আমি যদি বলি তাহলে আমার দেখার মধ্যে, যেমন আমি নালিতাবাড়ির একটা গ্রামের ছেলে, খালভাঙ্গা নামে একটি গ্রাম, তো সেখানে আমরা হালখাতার জন্য অপেক্ষা করতাম যেভাবে, যে বছরের শুরুতে, তো আমাদের ছোটবেলায় অপেক্ষাটা কি, একটু মিষ্টি মিষ্টি খাবো, সেটা হবে, বাবার হাত ধরে যাব সেই জায়গাগুলো, তো ওই জায়গাগুলো রূপান্তর হয়ে গেছে। ঠিক ওরকম যে বস্ত্র ওইভাবে বাকিতে কিনতে হবে, সেটাও হয়তো হয় না, মানুষের বেতন নির্ভর অর্থনীতি চলে আসছে, আমাদের আর কৃষি নির্ভর নেই। আর কৃষিতে তখন অবদান ছিল 50 ভাগের 60 ভাগের মতো জিডিপিতে, মোট উৎপাদনে। এখন কৃষির অবদান 18 ভাগের নিচে নেমে গেছে, সুতরাং ওটা নেই। তো কিন্তু ওটা আমরা অপেক্ষা করি যে ওই জিনিসটা আছে কিনা। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে শুধুমাত্র তারা মিষ্টি খাওয়াতো না, আবার অনুষ্ঠান হতো সেখানে, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, পালা, জারি গান, এগুলো দিয়েও মানুষকে তারা আকৃষ্ট করত। সেগুলো খুব মিস করি, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ওই গ্রাম আর নেই, এখন এটা একটা মফস্বল শহর, এবং এখানে পৌরসভা এসে পড়েছে, নগর চলে এসেছে, এখন শব্দের দূষণ বেড়েছে, এবং নদীর দখল বেড়েছে, সুতরাং এইগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এবং এই যে সেই জায়গা থেকে নগরে যে উৎসবটি হয়, বর্ষবরণ উৎসব, আপনি হয়তো দেখেছেন মানে প্রবাস জীবনের আগে, সেখানে নগর জীবনের বর্ষবরণ আর গ্রামের বর্ষবরণ, সেখানে নগর জীবনের বর্ষবরণ যে গ্রামের যে এই যে মানে একটা মানে কি বলবো, এই যে পরম্পরা, সেটাকে একটু নষ্ট করেছে কিনা, সেই জায়গা থেকে একটু ভুলিয়ে দিয়েছে কিনা? সেটা তো ভুলিয়ে দিয়েছে, মানে কি, সেটা
এই সবকিছু সংস্কৃতির পেছনে একটা অর্থনীতির ভিত্তি থাকে। সেরকম অর্থনৈতিক প্রয়োজনীয়তা তো নেই। আম, যেটা আগেই বলেছি যে গ্রামে যখন এটা করতো তখন তাকে বিনোদনও দেবার চেষ্টা করতো, কারণ এটাকে আকর্ষণীয় না হলে মানুষ টাকা দেবে না। এবং তখন আমাদের মনে হতো যে না, গ্রামের একটা মুদির দোকানের মধ্যে এটা হচ্ছে, সুতরাং এটাকে টাকা দিতে হবে। তারা গান আনছে, বাজনা আনছে, একটা দায়িত্ব সৃষ্টি করে। শহরে তো অনেক সময় বাকি টাকি না থাকলেও একজন ইনভাইট করছে, কাঠ বিশেষত পাঠাচ্ছে। এখনো স্বর্ণের দোকান হুম। এগুলিতে হয়, কাপড়ের দোকানে অনেক সময় হয়, তো সেটাতে যেতে হয়। তাই সেটা পরম্পরা ভিন্ন হবে। এখানে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজ্যাকশন এখানে অনেক বেশি, পেমেন্টটা খুব দ্রুত হয়ে যায়। পেমেন্ট হোক বা না হোক, তারপরে এখানে একটা নিমন্ত্রণ আমন্ত্রণ থাকে। সুতরাং দুই ভিন্ন ইয়েতে গড়ে উঠেছে। তবে যেটা পরিবর্তন আমি লক্ষ্য প্লাস্টিক টাকার করেছি, যুগে। হ্যাঁ, প্লাস্টিক টাকার যুগে। তো নববর্ষে গ্রামে যেটা হতো কি, যে গায়ের বধূদের জন্য যে শাড়িটা কেনা হতো, সেই শাড়িটা পরিশোধ করা হতো। এখন কিন্তু শহরের সংস্কৃতিটা আবার অন্যরকম। সেখানে নতুন একটা বাজার সৃষ্টি হয়েছে। যেমন আগে ঈদ উপলক্ষে, পুজো উপলক্ষে শাড়ি কেনা হতো, এখন নববর্ষ নববর্ষ আলাদা একটা উপলক্ষে শাড়ির বাজার সৃষ্টি করেছে। বস্ত্রের, শুধু শাড়ি না, শাড়ি না, মানে পাঞ্জাবি, পাঞ্জাবি, হ্যাঁ, সবকিছুই সব সব সবাই সেটা, নতুন পোশাক পরে। হ্যাঁ, সবাই পরে। এবং এটাও অর্থনীতির মধ্যে একটা নতুন উদ্দীপনা, এবং সেটা অর্থনীতির মধ্যে একটা বুস্ট, আমি বলবো যে একটা দিচ্ছে। সুতরাং এটা দুই রকম ভিন্ন হবে। শহরেরটা, গ্রামেরটা ওরকম রয়ে গেছে, কিন্তু শহরেরটা হচ্ছে আরো ভিন্ন মাত্রা যুক্ত করেছে, আয় বেড়েছে মানুষের। বাঙালির এই যে শুধুমাত্র বর্ষবরণ বা পয়লা বৈশাখের জন্য আমরা দেখছি যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সবকিছুতে উৎসব উদযাপনের একটা যে বিষয়, উৎসব কেন্দ্রীয় একটা অর্থনীতি দাঁড়িয়েছে, যেটা আপনি বললেন যে মানে আগে ঈদ এবং পুজোতে ছিল, সেই অর্থনীতিকে উৎসবের একটা অর্থনীতি দাঁড়িয়েছে। উৎসবে এখন ওই যে যেটা হচ্ছে যে সব উৎসব আমরা শুধু ঈদ এবং পুজোতে নতুন কাপড় নিতে, আপনি বললেন যে বর্ষবরণেও নেওয়া হচ্ছে, আমরা অন্যান্য উৎসবের কথাও বললাম, নেওয়া হচ্ছে সেই জায়গা থেকে উদযাপনের ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে যে উৎসবের অর্থনীতির বিষয়ে যে আমাদের তারা সচ্ছলতা এসেছে, আমাদের মধ্যে পুঁজি সঞ্চয় করতে পেরেছি আমরা, যার ফলাফল দেখতে পাচ্ছি। উৎসবের অর্থনীতি নিয়ে যদি আমি কিছু বলতে চাই, আমি বলবো যে রবীন্দ্রনাথ হয়তো প্রথাগত নিয়মে একজন অর্থনীতিবিদ না, কিন্তু রবীন্দ্রনাথ এই বাঙালির জীবনে উৎসবটাকে নানাভাবে উদযাপিত করার জন্য একটা অনুপ্রেরণা দিয়েছেন। আহ, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো রে দোল, এই যে একটা তার গান, পৌষ উৎসব, তার বিভিন্ন নবান্নের উৎসব, তিনি দেখেছেন যে এগুলো মানুষের, সাধারণ মানুষের জীবনে একটা ব্যাপক শক্তি সঞ্চয় করে, তাদের মধ্যে আনন্দ দেয়, কেনা বেচা হয়, তারা কিছু পয়সা পায়। এটা একটা জিনিস। আর পশ্চিমা দুনিয়াতে তো উৎসবকে কেন্দ্র করে একটা বিরাট আয়োজন হতে থাকে, কারণ ওরা খুঁজতে থাকে কোনটার পর কোন উৎসব থাকছে। কারণ হচ্ছে কি, একটা অর্থনীতির, পাশ্চাত্য অর্থনীতির প্রায় 70 থেকে 70 ভাগ হচ্ছে তার জাতীয় আয়ের, 70 ভাগ হচ্ছে ভোগ। এখন ভোগ, শুধুমাত্র ভোগের একটা, যেমন আমি বলছি যে আপনি যদি ধনী হন তাহলে আপনি 8 বেলা ভাত খাবেন না, কিন্তু অন্য দিক দিয়ে যদি উৎসব হয় তাহলে ওই জিনিসের মানুষের ভোগ প্রবণতাটা ভোগ করার। বাড়ে। এবং আমি যদি একটা শাড়ি কিনি, শাড়ি যারা বানাচ্ছে তার সেই দোকানের পেমেন্ট হচ্ছে, যারা ব্যাকগ্রাউন্ড থেকে বানাচ্ছে তারাও পেমেন্ট পাচ্ছে। সুতরাং উৎসবটাকে যে কোনোভাবে যদি জীবনের বা সংস্কৃতির সাথে মিশিয়ে দেওয়া যায়, সেটা অর্থনীতির চাকাটাকে আরেকটু সচল করে এবং দ্রুত করে। কিন্তু এটা যদি মানুষ মনে প্রাণে গ্রহণ করতে পারে, তাহলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। কারণ এই যে যদি নববর্ষে এখন যা বিক্রি হয়, আমি ঠিক টোটাল মানে স্ট্যাটিস্টিক্সটা নেই হাতের মধ্যে, কিন্তু সেটা কিন্তু একটা ক্ষমতায়নে সহায়তা করছে, যারা বস্ত্র বানাচ্ছে, ডিজাইন করছে, মিষ্টান্ন দ্রব্য বানাচ্ছে, এই সব কিছুর মধ্যে। সুতরাং উৎসবের অর্থনীতিটা নানাভাবে মানুষের মধ্যে আসতে থাকে। আমরা হচ্ছে যে সচ্ছলতা এসছে। হ্যাঁ, মানুষের সচ্ছলতা এসছে, মানুষের মাথা পিছু আয়, সেই কবে আমরা, মানে যখন $100 আমাদের মাথা পিছু আয় হলো, তখন ওটা বিরাট উৎসবের মতো আমরা মনে হলো। এখন সেটা $1300 বা $1200 উপরে চলে গেছে। তো এইটা একটা সচ্ছলতা এসছে। আর একটা জিনিস হচ্ছে যে মানুষের খরচ করার, এটা তো মাথা পিছু কথা বলছি, তো আরেকটা হচ্ছে যে আমাদের যেহেতু দৃষ্টিভঙ্গিটাও খুলে গেছে। কারণ আগে এই যে এখন আমরা 25-30টা যে টিভি চ্যানেল আছে, এই যে ডেমনস্ট্রেশন এফেক্ট বলে অর্থনীতিতে, চোখে যদি দেখবই না তাহলে আবার আমার চাহিদা সৃষ্টি হবে কি করে? আগে তো হতো না, সামন্তবাদী গ্রামের সমাজের মধ্যে হতো না, এই পার্বতী আর দেবদাসের সমাজের মধ্যে সেই ভোগ প্রবণতাটা হতো না, খাচ্ছি আর একটা বস্ত্র দিয়ে চলে যাচ্ছি। কিন্তু এখন এই যে দেখার যে প্রবণতা, এই দেখা থেকেও একটা ভোগের প্রবণতা বাড়ে।
এবং আগে আমাদেরকে বলা হয় ভোগ প্রবণতা করো না, এটা সেটা, কিন্তু ভোগ এখন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না, এটা পত্রিকা এবং হ্যাঁ, টেলিভিশনে এটা না হলে হবে না, অর্থনীতি সচল হবে না। এবং অর্থনীতিতে যখন মন্দা আসে তখন যদি ভোগ চাঙ্গা করা না যায়, তাহলে মন্দায় অর্থনীতি নিমজ্জিত হয়ে থাকে। অর্থনীতিতে মন্দা থেকে দূরে থাকার জন্য এই ভোগের প্রয়োজন, কিন্তু এইটা মানে যে ঠিক মানে একটা মানে পুঁজির এক ধরনের ইতো। না, পুঁজি, হ্যাঁ, পুঁজি সৃষ্টির একটা ব্যাপার না, হ্যাঁ। এটা কিন্তু ওভাবে দেখলে ঠিক চলবে পুঁজির না। কাছে আত্মসমর্পণ যায় এবং পুঁজির সংস্কৃতিতে আমরা ঢুকে পড়েছি। না না না, ঠিক এইভাবে দেখলে চলে না। আচ্ছা। আমরা যদি একটা বস্ত্র কিনি, যদি পাবনার বা সিরাজগঞ্জের যে মানুষ বা যে গৃহবধূ এই কাপড়টা বানাচ্ছে, আমরা দেখবো যে তার প্রান্তিক সে পেমেন্টটা ঠিক মতো পাচ্ছে কিনা, ওটা হয়তো নিশ্চিত করার বিষয় আছে, কিন্তু এটা কিন্তু তাদেরকে ক্ষমতায়ন করা তাদের হয়। ক্ষমতায়ন করছে, কিন্তু যে ভোগের সংস্কৃতি আপনার সামাজিক মানে জীবনের ক্ষেত্রে কতটা ইতিবাচক? না, এটা ভোগের সংস্কৃতি তো আমি দেখছি না, বরং স্বল্প সন্তুষ্টিবাদ, সামন্তবাদী সংস্কৃতি থেকে আমরা একটা উত্তরিত হচ্ছি। মানে মানে অতি, এই যে আমাদের ভোগের আকাঙ্ক্ষা যে খালি বেড়েই চলেছে, না এখন আমাদের নানা রকম এই যে ঘটনা ঘটছে, সেটাই তার জন্য বলা হচ্ছে যে ভোগের সংস্কৃতি এর মধ্যে আমরা ডুবে যাওয়ার কারণে, নিমজ্জিত হওয়ার কারণেই সামাজিক অপরাধ বেড়েছে। না, এটা হলো প্রান্তিক একটা জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী। এবং আমরা যখন সামন্তবাদী স্বল্প সন্তুষ্টিবাদী ছিলাম, আমাদের একটা শার্ট ছিল, তাতেই আমরা সুখী থাকতাম, তখনও এই সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা ভোগে লিপ্ত থাকতো, এবং এই ভোগে লিপ্ত থেকে তারা সম্পদ অনেক সময় তারা বাইরে পাচার করতো, নষ্ট করত। কিন্তু এখন মধ্যবিত্তের যে ক্ষমতায়ন হচ্ছে, তাদের মধ্যে এখন তাদের ওই যে বস্ত্র, দ্রব্য, খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আসছে, চলাফেরার মধ্যে একটু উন্নতি আসছে। এখন আর পায়ে হেঁটে আমি মাইলকে মাইল যাব না, সেখানে আমার একটা মোটরসাইকেল লাগবে, একটা বাহন থাকবে। সুতরাং এটা খারাপ কিছু না, এটা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। না হলে আমরা আমাদের একটা গ্যাপ সৃষ্টি হবে, যে আমাদের ক্ষমতা আছে, আমরা খরচ করছি না। আর খরচ করার যদি পথ না থাকে, তাহলে আয় করারও প্রবণতা থাকে না মানুষের মধ্যে। সুতরাং এটাকে নেতিবাচক করতে দেখা এটা ভুল করা হয়, এটা ঠিক না। এবং এই ভোগের সংস্কৃতিকে আপনার যে মূল সংস্কৃতির যে মূল ছিল বা শেকড় ছিল, সেখান থেকে আপনাকে চ্যুত করে, না না, চ্যুত করতে পারে বা আমার করছে? মনে হয় না, আমার মনে হয় না। এককালে খুব ভোগের বিরোধিতা করার মতো, যেমন নেহরুর একটা সংস্কৃতি ছিল, গান্ধীর একটা সংস্কৃতি ছিল, সেই গান্ধীর দেশ ভারত এখন কিন্তু নিজ হাতে বস্ত্র বুনিয়ে মানুষ রাস্তাঘাটে কাপড় চলছে না। কিন্তু এটা গান্ধীর একটা দর্শন ছিল, ওই দর্শনটাকে আমরা রেসপেক্ট করি। তিনি বিলাতে গিয়েছেন, চরকা চালাতেন, বিলাতে গিয়েছেন, যাকে মানে অর্ধ উলঙ্গ বাঙালি ফকিরও বলা হতো, ব্রিটিশরা তাকে টিটকারি দিয়ে বলতেন। তো এটা এই সংস্কৃতিতে ভারত কিন্তু নেই। ভারতের এখন মাথাপিছু আয় আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, তাদের মধ্যে ভোগ বেড়েছে, এবং এই ভোগ বেড়েছে বলেই যে সমাজে যাদেরকে আমরা অর্থনীতির চাকাটা চালাতে হবে, বিনিয়োগকারীদের, ভোগ না থাকলে বিনিয়োগের চাহিদা সৃষ্টি হবে না। সুতরাং যে বছর ভোগ বাড়ে, আমি বলবো যে এই বছর নববর্ষে পহেলা বৈশাখে যদি ভোগ বাড়ে, সামনে বছর বিনিয়োগ করার নতুন পথ সৃষ্টি হবে, বিনিয়োগ থেকে নিয়োগ বাড়বে, এবং নিয়োগটা আস্তে আস্তে আমি গ্রামের অঞ্চলে চলে যাবে। সুতরাং অর্থনীতির একটা ব্যাপক সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। বাঙালি উপযোগের আকাঙ্ক্ষা মেটানোর ক্ষেত্রে সংযমী থাকা দরকার। আপনার কাছে কি মনে হয়, কতটা সংযম একটু উপচে পড়ে না? আপনি ভোগ করেন, দেশের দ্রব্য ভোগ করেন, দেশকে উপকার করেন, কিন্তু দেশের জিনিস, সম্পদ বা এগুলো যদি আমরা বাইরে নেওয়ার চাইতে দেশের মধ্যে ভোগ করলে এটা একটা সাইকেল ক্রিয়েট হয়, এটা ঠিক আছে। বাঙালি আমি মনে করি না যে এটা অসংযমী। বাঙালির কিছুটা বিশৃঙ্খলা থাকে জীবনের মধ্যে, অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা আছে, কিন্তু বাঙালিকে আমি অসংযমী এরকম মানে কিছু ধার করে ঘি খাওয়ার অভ্যাস থেকে সরে এসেছে নাকি? না, মানে ধার করে, সেটাও অনেক সময় আমরা বলি যে এটাও একটা দুই রকম দর্শন। ঠিক, কিছু কিছু জায়গায় ঋণের প্রয়োজন আছে। ঋণ যদি না থাকে তাহলে তো অর্থনীতির চাকা সচল হয় না। আমি যদি একটা তরুণী বিয়ে করলো, তারপর যদি তাদের 40 বছর বিবাহিত জীবনের পর তাদের বাড়িঘর বানাতে হয়, তাহলে তো জীবনটা সে ভোগ করতে পারলো না। কিন্তু ঋণের যদি পদ্ধতি থাকে, তাহলে সেটা ঋণ করে সে কিস্তির মধ্যে এগুলো থাকবে। সুতরাং পাশ্চাত্যের অর্থনীতির মধ্যে ঋণ মানুষের উপযোগ, মানুষের আয়ুষ্কাল বাড়াচ্ছে, আমাকে অনেক বেশি উৎপাদনশীল করছে। সুতরাং ঋণের ওই তথাকথিত যে দৃষ্টিভঙ্গি, না, এটা খারাপ। মানে একটা সময় ছিল যে বাঙালির মধ্যে একটা বিষয় ছিল যে তারা ভোগ করে যেতে পারতেন না, সবকিছু যখন সঞ্চয় করলেন তখন তার যাওয়ার সময় হ্যাঁ, হয়েছে। যাবার সময় আর হয়ে এখন যেত। ভোগ করে যেতে পারেন, এরকম একটা জায়গায় এসেছে। এটা প্ল্যানিং এর ব্যাপার। মানে আমি তো আমার বাড়িটা আমি পেমেন্ট করছি, কিন্তু সেটা যদি আমি আরো 20 বছর আগে পাই, তাহলে আমার
ক্যাপাসিটি বাড়ে, আমার প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ছে, আমার ক্ষমতা বাড়ছে, আমার আনন্দ বাড়ছে, উপযোগ বাড়ছে, কিন্তু আমি টাকাটা শোধ করছি এবং সুদও দিচ্ছি। এই সুদের উপর ভিত্তি করে আরো কয়েকটা কোম্পানি চালু হচ্ছে। সুতরাং অর্থনীতির চাকাটাই একজন আরেকজনকে সহায়তার মধ্যে দিয়ে আমরা যদি একটা মঙ্গল, যেটা বলে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করা, এই স্তরে যেতে হবে। আর আগের যে দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে একটু একটু অতীতবাদী এবং পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি, একটু সামন্তবাদী দৃষ্টিভঙ্গি, একটু আত্মতুষ্টিবাদ, সেগুলি অর্থনীতির চাকাকে পিছিয়ে টেনে ধরে। অনেকে বলে থাকেন যে আমি যদি কিস্তিতে যদি আমি কোনো কিছু একটা পণ্য কিনি, সেটা তুমি এখন থেকে ভোগ করতে শুরু করলাম, হ্যাঁ, আর পুরো টাকাটা জমি যখন কিনতে যাবো ততক্ষণে তো আমার ওই উপযোগী না থাকতে পারে। জীবনে যখন শুকায় যায় ওই সময় তো জীবন শেষ হয়ে যাবে। না, ওইটা হলো না, ওইটা হলো না, ওই ধারণাটা ভুল আসলে। কেউ আর বলছে আমি ঋণই করবো না, একদম এটা করছি। সুতরাং এটা হচ্ছে এক সময় এটা হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যদি আমি আগে পাই, তাহলে ওরকম আরেকটা জিনিস অত বছর পরে উৎপাদন করার ক্ষমতা আমার থাকবে, বা আরেকটা ফাইন্যান্স করার ক্ষমতা আমার থাকবে। সুতরাং ফাইন্যান্স থেকে ফাইন্যান্সের একটা ক্যাপাসিটি বৃদ্ধির একটা এবং এই জায়গা থেকে বলে, এবং সেই জায়গা থেকে বলতে চাই আমাদের ওই যে ওই ভোগ উপযোগের জায়গা থেকে আমাদের খাদ্যাভ্যাসও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। বাঙালির খাদ্যাভ্যাস, আমরা যদি সেই জায়গাটা বলি যে বাঙালি আগে যে তার খাদ্যাভ্যাস ছিল, তার যে খাবার রীতি ছিল, খাবার যে ধরনগুলো, সেই জায়গাতেও একটু পরিবর্তন এসেছে। তার পাতের উপকরণের পরিবর্তন হয়েছে। বাঙালিদের যে এই যে শহরে বাঙালির, এদের তো হাঁটা চলা করার কোনো সুবিধা টুবিধা থাকছে না, ভাত খাচ্ছে, তারপরে খেতে খেতে, এটা আমি ডাক্তার না, কিন্তু এটা বুঝতে পারছি, এটা ফ্যাট জেনারেট হচ্ছে বা স্ফীত হচ্ছে, কোলেস্টেরল বাড়ছে, ডায়াবেটিস হচ্ছে, এদের এই সমস্যাগুলো এদের মধ্যে বেড়ে যাচ্ছে। এগুলির মধ্যে এগুলির পরিবর্তন আসছে যে শাক সবজি এবং যেগুলি স্বাস্থ্যকর খাবার, এই সচেতনতা বেড়েছে। এখন পত্র পত্রিকায়, টিভি, সবখানে এই খাদ্যাভ্যাস। সুতরাং ওই যে বাঙালি বাইরে যে খেত না, এখন বাইরে মানে হ্যাঁ, বাইরে খায়, ওটাও একটা ব্যাপার। ওটা হচ্ছে যে কুলোতে পারে বলেই বাইরে খায়। কারণ স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করছে, তো আগে তো কনসেপ্ট ছিল যে ঘরের মধ্যে বউ থাকবে, সে সবসময় রান্না করতেই থাকবে। যদি স্বামী স্ত্রী দুজন চাকরি করতে থাকে, তখন তাদের বাইরে খাওয়াটা এটা লাভজনক এবং উৎপাদনশীল হয়। আমরা অর্থনীতি বলি যে প্রোডাক্টিভ, এটা এই কালচারটা। না হলে তো এসে তার উপযোগ থাকছে না, সে যা অনেক আয় করছে। সুতরাং বাইরে, আবার বাইরে খাবার জন্য বাইরের একটা রেস্টুরেন্টের যে একটা ইন্ডাস্ট্রি, একটা চেইন, এটা ডেভেলপ হচ্ছে। সেটা থেকে দুই পা ফেলে একটু দূরেও যাচ্ছে এখন। হ্যাঁ, আমি আশ্চর্য যে এবার আমি দেখলাম যে কিছু কিছু জিনিসের এই সামান্য মূল্যস্ফীতি হয়েছে, নন ফুড ইনফ্লেশন বলে। একটা জিনিস যে গ্রামের অঞ্চলের মানুষের ট্যুরিজম বেড়ে গেছে, এবং তারা বেড়াতে যাচ্ছে, বেড়ানোর একটা অভ্যাস করেছে, যেটা এখন দেখা যায় যে ভারতের মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বেশি ছিল, আবার ভারতের মানুষের মধ্যে ট্যুরিজম বা অভ্যন্তরীণ পর্যটনটা বেশি ছিল। আমাদের এটা দরকার আছে, বাড়ছে তো। আমাদের দেশের মধ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন এসছে এবং এটা আসা উচিত, এবং মানুষের একটু সঞ্চয় বেড়েছে। আবার তারপর মানুষ একটু পর্যটনে যাচ্ছে, অভ্যন্তরীণ পর্যটনে, এই শিল্পগুলো, মানে সেবা খাত, সেবা খাত আগে মানে 30 ভাগও ছিল না, এখন 55 ভাগ, অর্থনীতির 55 ভাগ সেবা খাত। স্থানীয় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিসোর্ট হয়েছে এবং বেরোচ্ছে, মানে নানা উপলক্ষে, যে এখন বিভিন্ন যে মানে পয়লা বৈশাখের যে যদি একটু বন্ধ থাকে, একটু স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের বন্ধ থাকে, বা শুক্র শনিবারের আগে পরে যদি ছুটি থাকে, হ্যাঁ, দূরে চলে যাচ্ছে জীবনটাকে। যারা দেশের বাইরে যাচ্ছেন কেউ কেউ, একটা অংশ, কিন্তু একটা বড় অংশ দেশের ভেতরই নানা জায়গায় যাচ্ছে। হ্যাঁ, আমাদের পর্যটনের তো আকর্ষণীয় দেশ একটি, তো এখানে যাচ্ছে, এইটা পর্যাপ্ত না। এবং আমি বলে রাখছি যে আজ থেকে 10 বছর পর এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, যে আমাদের পর্যটন, এবং যারা ম্যানেজ করে দিচ্ছে, মানে আমার কোনো কিছুতেই করতে হবে না, অপারেটর, আমি যারা অপারেটর, তাদেরকে ফোন করে বলে দিব, বুকিং করে দিয়ে দিব, তারা আমাকে রিভার ক্রুজে নিয়ে যাবে, কিংবা তারা আমাকে কুয়াকাটা, কক্সবাজার, রাঙামাটি নিয়ে যাবে। সুতরাং এই সংস্কৃতিটা পরিবর্তন যেটা আসছে, সেটা অনিবার্য, এবং এটা আরো বেগবান হবে যদি আমরা জিনিসটাকে ভালোভাবে চালাতে পারি, এবং সেটি অর্থনীতির জন্য অবশ্যই গতিশীলতা সৃষ্টি করবে, নতুন নতুন নিয়োগ সৃষ্টি করবে, এবং আমরা বেকারত্ব নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আমি এই একটা মানে শুভ একটা ইঙ্গিত আমি। বাঙালি এখন উৎসবে মেতে উঠতে শিখেছে, মেতে উঠে, আগেও মেতে উঠতো, সেটা একরকম, গ্রামে গঞ্জে অবশ্যই মেতে উঠতো, বাঙালির উৎসবের শেষ নেই। কিন্তু এখন একদম মানে সার্বিকভাবে, সার্বজনীনভাবে মেতে ওঠা, আগে যেটা হতো গোষ্ঠীগতভাবে, তো গ্রামে গঞ্জে অনেক আমাদের পালা পার্বণ অনেক কিছু আছে, সেই জায়গা থেকে, এবং ভোগ সেটা একরকম,
এই যে উত্তরণটা এবং মধ্যবিত্তর একটু উপরে উঠার যে লাভ দেওয়ার যে প্রবণতাটা, যে উঠে সে উচ্চ মধ্যবিত্ত হওয়ার চেষ্টা করছে, সেই জায়গা নিয়ে যদি কথা বলেন। আমাদের অর্থনীতিতে নারীর যে অংশগ্রহণ কাজে, এটা কিন্তু এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি এখন। কেন এটি দরকার আছে? কারণ নারীর আয় করার ক্ষমতা ছিল না, তারা বেড়াতে পারতো না। হ্যাঁ, এই যে বাইরে যাওয়া, উৎসব করা, আনন্দ করা। আপনি যদি মনে করে থাকেন যে ওই বা সে যে কি হ্যাঁ, কিনবে হ্যাঁ, সে ক্ষমতাটা তার ছিল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ছিল না। খুবই তারা তারা আকাঙ্ক্ষা করে থাকতো। আমি যদি দেখি যে বিভূতির গল্পের মধ্যে, সেখানে নিমন্ত্রণের মধ্যে বলছে যে কুমুদিনী বলছে যে আমার আর কোনোদিন শহরে গিয়ে একটা রেলগাড়ি দেখা হলো না, চড়া হলো না। আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে দেখি যে কুবের মাঝির স্ত্রী বলছে যে মাঝি কবে আমাকে গঞ্জে নিয়ে গিয়েছিল, অনেক দিন তাকে নিয়ে যায় না, সে বেড়াচ্ছে। এই যে নারীদের ভেতরে যে একটা আকুতি, সেটি কিন্তু পূরণ করার ক্ষমতা ছিল না। এখন গ্রামেও একজন নারী বা গৃহবধূ, সে যদি একটা এনজিওতে কাজ করে বা নানান কিছু শিক্ষকতা করে, এইটার পেছনে আমি বলবো যে নারীর ক্ষমতায়ন, এবং এটি যদি বর্ধিত হতে থাকে তাহলে অর্থনীতি নিজেরটা নিজে দিয়েই চলতে পারে। মানে আমাদের যেমন বাইরের একটা সাহায্য দরকার কিনা, বাইরের অর্থনীতির একটা ইনফ্লো দরকার কিনা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার কিনা, এগুলো কোনো কিছু আমাদের ভাবতে হবে না। আমরাই আমাদের অর্থনীতিটাকে সচল রাখতে পারি যদি ভোগের চাকাটা এবং ভোগের ধারণাটাকে আরো আধুনিকতার পর্যায়ে নিয়ে যাই, একটা শ্রেণীর উত্তরণের চেষ্টা করি। ধনী আরো ধনী হওয়ার চাইতে নিম্নবিত্ত যেন আরো বড় একটা মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করে। কারণ মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি না হলে একটা অর্থনীতি এগিয়ে যায় না। ভোগ চক্রের কথা আমরা ছিলাম, সে যেহেতু অনেক উদ্যোক্তাও তৈরি করছে। হ্যাঁ, আমি ভোগ করে ফেললাম, বাজারে আমার 10টা এরকম কাপ আসলো, আমি যদি 10টা কাপ আমি ভোগ করে ফেললাম, নিয়ে ফেললাম, পরদিনই এই কোম্পানি আরো 10টা বানাবে সৃষ্টি করছে, কিন্তু আমি না নেই, তখন ওদের খবর হয়ে যায় দোকানে যে নেয়নি, তখন ইনভেন্টরি পাইল আপ হয়। ইনভেন্টরি পাইল আপ হলে ফ্যাক্টরি থেকে ওরা ফায়ার করে দেয় যে না, আমার এত লোকের দরকার নেই। সুতরাং এই যে চক্রটাকে সহায়তা করতে হলে ভোক্তা হলো একটা ব্যাপক শক্তিশালী জিনিস। ভোক্তাকে বলা হয় মানে কাস্টমার যেটা বলি, বা গায়ক বলি, গ্রাম দেশে বলে গায়ক লক্ষ্মী একটা কথা থাকতো, এবং বলতো যে একটা সংস্কৃতির মধ্যে যে আমি এখনো বউনি করিনি, মানে প্রথম বিক্রিটা হয়নি, যেভাবে, তার মানে বিক্রিটা শুরু করা দরকার। এই যে অর্থনীতির চক্রটা, তারা বড় অর্থনীতিবিদ ওরকম হতে হয়নি তাদের, তারা বুঝতেছে যে ভোগটা না চললে পরদিন এই কাজগুলির অর্ডারগুলো আবার আমরা নিতে পারছি না। সুতরাং আমি সেই দিক দিয়ে বলবো যে আমরা যদি আস্তে আস্তে এই মধ্যবিত্ত শ্রেণীটাকে আরো বড় করে তুলতে পারি, একটা রুচিবান মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি করতে পারি, এবং তারা যদি সেবা খাতের জন্য ভালোভাবে পেমেন্টগুলো দিতে প্রস্তুত থাকে, মানসিক প্রবৃত্তিরও পরিবর্তন। যে আমি আগে বলতো যে আমি বেড়াতে যাবো কেন, এখন তো বেড়াতে যাওয়ার জন্য একটা বাজেট, এটা দিতে তাদের। এইটাও তো ঠিক। এই যে ক্রেতা তৈরি করা, এই যে কর্পোরেট হাউস বা এই যে শিল্প গোষ্ঠীরা যে ওই যে ক্রেতা তৈরি করছে, বিজ্ঞাপনের মাধ্যমে হোক, গণমাধ্যমের মাধ্যমে, ওই যে দেখলে পর আকাঙ্ক্ষা জন্মে, সেই ক্রেতাতে আমার অপ্রয়োজনীয় অনেক কিছু আমি ভোগ করছি না, মানে আমার না হলেও চলতো। হ্যাঁ, না, কিন্তু সেটা হয়তো আমাকে আরো সহজ করে দিচ্ছে। যেমন আমি আগে জীবনে এরকম কিছু আছে যেমন না হলেও চলে, কিন্তু তারপর আমি ওই উস্কানিতে কিনছি না, এটা উস্কানির ব্যাপার বলছি না, এটা আমার গতিশীলতা বাড়িয়েছে। যেমন এককালে আমার টাইপ মেশিন হলে চলতো, এখন টাইপ মেশিন আমার চলে না, এখন আমার একটা কম্পিউটার লাগে। তারপর যেহেতু মানুষের গতিশীলতা বেড়েছে, মানুষের একটা সাধারণ ল্যাপটপ হলে হয়, সেখানে আপনি হয়তো একটা ব্র্যান্ডের ল্যাপটপের দিয়ে গেলেন। আমরা সাধারণ একটা মোবাইল সেট হলে হয়, সেলুলার ফোন, সেটা আমি আবার একটা ব্র্যান্ডের দিকে যাচ্ছি, দরকার কি? মানে এই যে এইভাবে যে উস্কানি দেওয়া গুলো, এটা ব্যক্তি করা, হ্যাঁ, এটা ব্যক্তি করা, হ্যাঁ, না, এটা ব্যক্তি বিশেষের, কিন্তু সেই সংযমটা তো আমার নিজের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ওই উপযোগের সংযম, হ্যাঁ, মানে এক্সট্রিম পয়েন্টে না, যেটা মানে 4 ভাগ যেটা বলছেন যে সার্বিক, হ্যাঁ, যে ঋণ করেও ঘি খাও, এরকম না। আবার অন্যদিকে সক্রেটিস যেটা বলেছেন, ভোগের কথা বলছেন, হ্যাঁ, যেটা সক্রেটিস বলেছেন যে হাউ মেনি থিংস আই ক্যান ডু উইদাউট, যে আমি কত কম জিনিস নিয়ে সংসারে চলতে পারি। তো অর্থনীতির গতিশীলতা এটার মাঝামাঝি আসবে। খুব বেশি ডেসপারেশনে গেলে সেটা কোনো অতি থাকবে না। হ্যাঁ, অতি থাকবে না। একটা মাঝামাঝি অবস্থায় না থাকলে, ওই মানে সক্রেটিসের ফিলোসফিকে আমি হয়তো সম্মান করছি, কিন্তু ওই ফিলোসফি ধরলে অর্থনীতি আরো স্থিমিত হয়ে পড়বে। এটা গতিশীলতা বাড়াতে হবে। বিজ্ঞাপন দেখলে আমি কিনবো কিনা সেটা হলো আমার সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তি সিদ্ধান্ত। সব উস্কানিতে সায় দিব কিনা, না, সব ইশারাতে সায় দিব কিনা, এটা উস্কানি না, আমি বলবো এটা তথ্য। আচ্ছা, তথ্যের প্রবাহ, তথ্যটা আমার কাছে থাকতে হবে। তথ্যের একটা মূল্য আছে, যে আমি যদি
হ্যাঁ, তাহলে তো এই জিনিসটা আমার এই বিকল্প উপকারটা করে। এবং একটা বিকল্প জিনিস মনে পাওয়া রাখতে হবে, নতুন একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি তৈরি করছে, তারা কিন্তু একটা মার্কেট রিসার্চ করছে। হুম। রিসার্চ করে বলে দিচ্ছে যে এখন আমরা এই জিনিসটা, যেমন এককালে আমরা মনে করতাম যে হ্যাঁ মশারি একটা বাজার ছিল, মানুষ মশারিটা টানানোর সময় পাচ্ছে না, তখন মশারি ছাড়া আমি কিভাবে চলতে পারি। সুতরাং ওরা কিন্তু ভোক্তাটাকে পরীক্ষা করে গবেষণা করে এই দ্রব্যটা বানিয়েছে, এটাকে উস্কানি বলবো না। এখন যাদের সাধ্য আছে তারা নিচ্ছে, তাহলে প্রোডাক্ট আবার নতুন একটা মার্কেট। ওর কথা হচ্ছে যে বাঙালি এখন ভোগ করতে শিখেছে, ভোগ করার সক্ষম শেখা না, সে আগেই জানতো, কিন্তু সেই সচ্ছলতা তার এসেছে এবং উদযাপন করতে পারছে খুব স্বচ্ছন্দে। হ্যাঁ, স্বচ্ছন্দে পারছে। আগে তার মতো করে সে করতো, মানে যার যা আছে তাই নিয়ে করতো ছিল। তা আপনি বলছেন যে এখন বিশ্বায়নের সঙ্গে নিজেকে আরো আরো লাগিয়ে দিচ্ছে এবং তাকে সংযুক্ত করছে। এবং যেটা হালখাতা থেকে শুরু করি, যে হালখাতা যেটা প্রশ্নটা ছিল যে ওইটার মধ্যে একটা সংস্কৃতি ছিল, ওইটার মধ্যে একটা ভোগ ছিল, সাবসিস্টেন্স যেটা হচ্ছে আমার চললেই কোন রকমে যেটা হলো জীবিকা নির্বাহের একটা সংস্কৃতি ছিল, এটা থেকে উত্তরিত হয়েছে। আবারও হালখাতা আসছে, নতুন অবয়বে আসছে, নতুন আঙ্গিকে নতুন আহ্বানে আসছে। সুতরাং জীর্ণ পুরাতন যাক ভেসে যাক এবং নতুনের আহ্বানে আমরা সামনের দিকে এগিয়ে সে জায়গায় জীবনকে হালনাগাদ করা, হ্যাঁ, জীবনকে হালনাগাদ করা, আকাঙ্ক্ষাকে হালনাগাদ করা, সেই জায়গাগুলোতে আমাদের ডাক রয়েছে যে আমরা পুরাতনকে ফেলে আমরা নতুনের দিকে এগিয়ে যাব, অগ্রগতির দিকে, নতুনের সঙ্গে যুক্ত হওয়া। হ্যাঁ, নতুনের সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।